প্রিয় দর্শক, সপ্তাহ ঘুরে ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্যালারি নিয়ে। সঙ্গে আছে আমি বর্ষণ কবির। নিশ্চয়ই ট্যাগলাইন এতক্ষণ স্ক্রিনে আপনাদের সামনে চলে আসার কথা, যদি না এসে থাকে তাহলে বলি আজকে প্রোগ্রামের ট্যাগলাইনটা হচ্ছিল হৃদয়ে গোলমাল। মানে তাওহিদ হৃদয়ের একটা ঘটনা নিয়ে বাংলাদেশের ক্রিকেট পাড়া এতটাই এখন উত্তেজিত যে বাংলাদেশের মেয়েরা যে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে সেটাও পেছনে, ম্যাচ অফিসিয়ালরা দ্বিধাবিভক্ত হয়ে গেছে সেটা এখন সামনে, এবং বাংলাদেশের ক্রিকেটের সামনের নির্বাচনী অঙ্কগুলো এই একটা ঘটনাকে ঘিরেই অনেক রকম লতাপাতা ডাল মেরেছে। এখন এইসব নিয়ে আসলে কথা বলার জন্য স্টুডিওতে আমাদের সামনে দুজন অতিথি। একজন হচ্ছিল ম্যাচ অফিসিয়াল, অবশ্যই দেবব্রত পাল, যার আরেক পরিচয় হচ্ছিলেন সাবেক ক্রিকেটার, এবং আতিফ আজম সিনিয়র ক্রীড়া সাংবাদিক, অবশ্যই সম্প্রতি বেশ কিছু বিস্ফোরক ইন্টারভিউ করেছেন, যেটার জন্য আসলে আপনি এই আজকেও এই স্টুডিওতে আসার আগেও দেবব্রত পালকে নিয়ে এক পশলা অনল বর্ষী রিপোর্ট করে এসছেন। তো দেবব্রত পাল, দেবদা, একটু জানতে চাই তাওহিদ হৃদয়ের এই 2 ম্যাচের সাসপেনশনটা মোহামেডান যেভাবে আসলে চাপ প্রয়োগ করে বলে কথা আছে আর কি, ম্যাচ অফিসিয়ালদের আপনাদের কদিন আগে একটা মিটিং ছিল, সেই মিটিংয়ে কথা উঠেছিল যে চাপ আপনারা নিতে পারেননি বা সিসিডিএম নিতে চায়নি, আম্পায়ার্স কমিটির প্রধান না নিতে পেরে অন্য জায়গায় ট্রান্সফার করার চেষ্টা করেছে। এই নতি শিকারটা বা তাওহিদ হৃদয়ের 1 ম্যাচের সাসপেনশন কমে আসাটা, এটা কতটুকু ভালো বার্তা বাংলাদেশের ক্রিকেটে? বর্ষণ, আপনি যেভাবে শুরু করেছেন শুরুটা কিন্তু অত্যন্ত সুন্দর হয়েছে, যে আমাদের মেয়েদের অর্জন, আমাদের জিম্বাবুয়ের সঙ্গে খেলা চলতেছে, সব কিছুকে ছাড়িয়ে অনেক ডালপালার কারণ এই ঘটনা। আমার কাছে মনে হয় না যে, আপনি দেখেন একজন প্লেয়ার মাঠে যদি কোনো উচ্চবাক্য করে কিংবা অপরাধ করে, অ্যাকর্ডিং টু দ্য কোড অফ কন্ডাক্ট ম্যাচ অফিসিয়ালরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, জিনিসটা এতটুকুই, রাইট? তাহলে মাঠের বাইরে এই আলোচনাগুলো কেন হচ্ছে? তৌহিদ হৃদয় করছে না, ম্যাচ অফিসিয়ালরাও করছে না, তাহলে কারা করছে? আপনি করছি। কেন করছি? বিকজ প্রসেসটা, আপনি বলছেন যে মোহামেডানের চাপে, আমি এটা একেবারেই মনে করি না। ওকে, একটা টুর্নামেন্ট আম্পায়ারের প্রতিও কিন্তু একটা খেলার মাঠে ম্যাচের কিন্তু অনেক পরিক্রমা থাকে, আম্পায়াররা চাপ অনুভব করেন, সময়ের পরিক্রমা, এটা থাকবে, এটা নেচার অফ ক্রিকেট। 50 ওভারে খেলা, টেস্ট খেলা সবসময় থাকবে। সংগঠকদের উপরেও কিন্তু এরকম চাপ থাকবে। সংগঠকরা যদি সঠিকভাবে এটা মেনটেন করতে পারেন তাহলে কিন্তু আর কথা হয় না। তার মানে কি, যে বিভাগের এই চাপ অ্যাডাপ্ট করবার মতো সুন্দরভাবে ডেলিভারিটা হয়নি, এই ডেলিভারিটার জন্যই আপনি কথা বলছি। আমাদের নারী ক্রিকেটারদের যে এত বড় অর্জন, আমাদের ক্রিকেট চলছে, আমরা এটা নিয়ে কথা বলছি না। আমাদের জন্য বরঞ্চ আমি মনে করি এই সুন্দর পরিবেশটা আমরা ধরে রাখতে পারছি না বলেই কিন্তু সংশ্লিষ্ট ক্রিকেটার নিজে বিব্রত হচ্ছেন, এবং ম্যাচ অফিসিয়াল তারাও কিন্তু অনেক ক্ষেত্রে বিব্রত হচ্ছেন। যে কারণে আমরা অনলাইনে অনেক কিছু দেখছি। কাজেই মূল ভূমিকাটা থাকতে হবে যারা ম্যাচ অফিসিয়ালদের পরিচালনা করেন, অভিভাবক সংস্থা, অভিভাবক কমিটি, তাদেরকে সুন্দর গঠনমূলকভাবে যদি সিদ্ধান্ত নেওয়া হয়, তারা যদি সকলের প্রতি একই আচরণ পোষণ করেন, তাহলেই কিন্তু জিনিসগুলো সুন্দর হয়। আজকে দেখেন, আপনি আমাকে প্রশ্নটা যে করলেন, আমি একটা প্রশ্ন করি। ওই ম্যাচে আমাদের সবচেয়ে বেস্ট আম্পায়াররা ছিলেন, তাহলে কোথায় ডিসিশন ঠিক ছিল, তাহলে কেন প্রবলেমগুলো হচ্ছে? আমি একজনকে দেখেছি, আমার খুব ভালো লেগেছে, একজন আপনাদেরই স্বনামধন্য একজন সাংবাদিক, উনি তার ফেসবুকে দিয়েছেন যে আম্পায়ারদের প্রতি রেসপেক্টটা কম। কেন কম হচ্ছে? গত 10 বছর যাবৎ আম্পায়ারিং নিয়ে, 2nd ডিভিশন, 3rd ডিভিশন আম্পায়ারিং নিয়ে যে ধরনের কথা গণমাধ্যমে এসেছে, সবাই যেটা দেখেছে, এই খেলোয়াড়গুলো তো বিভিন্ন টিমে খেলেছিল। কাজেই আমার মনে হয় সেই যে রেসপেক্টের জায়গাটা, আপনি ম্যাচ অফিস এইবার প্রিমিয়ার ডিভিশন বলেন, 1st ডিভিশন, 2nd ডিভিশন, 3rd ডিভিশন, কোনো ধরনের আম্পায়ারিং নিয়ে গত 10 বছরের থেকে সবচেয়ে ভালো হচ্ছে। আমি এই ভারত থেকে কোশ্চেনটা করি আতিফ আজম, মানে সিম্পল ওয়েতে উনি বলছিলেন যে বৈষম্য, মানে এক ধরনের বৈষম্য, মানে এটা কি আসলে আপনার কি তাই মনে হয়? মানে হৃদয় তো এই ম্যাচের বৈষম্য না, জিনিসটা বৈষম্য না, ইনসেন্স হচ্ছিল যে সবার সঙ্গে সুষম আচরণ করা হচ্ছে না, ওটাও ইনসেন্স আপনি মানে পিছনের না, সংগঠক এই ম্যাচ নিয়ে আমি বলি নাই, আমি বলছি যারা সংগঠক আছেন সবার সঙ্গে। আলটিমেটলি কি আপনি এটাতে একই থিওরিতে মানে আপনি বিশ্বাস করেন কিনা? কারণ এর আগে আমরা দেখেছি যে বাংলাদেশের সাবেক এক অধিনায়ক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সময় এক ধরনের অ্যাডভান্টেজ পেয়েছেন বলা যায়, তার আগে আরও 2-1 এরকম পেয়েছেন। তো ঢাকা প্রিমিয়ার লিগ আসলেই কি এই ঘটনাগুলো, বা তাওহিদ হৃদয় অত বড় নাম না বলেই কি করাটা সম্ভব হলো, এই একটা বিতর্কও কিন্তু আছে। না, দেবদার সাথে মানে এক জায়গায় আমার একটু দ্বিমত আছে যে
উনি বলছেন যে মোহামেডান কোনো চাপ প্রয়োগ করেন নাই। মোহামেডান যদি চাপ প্রয়োগ না করে, আমার প্রশ্ন জায়গা খুব সিম্পল, যে প্রসেস মেনটেন করে তৌহিদুলের মানে ম্যাচ রিডাকশন করা হয়েছে, ব্যান রিডাকশন যেটাকে এখন বলা হচ্ছে স্থগিত, সেটা কখনো মানে সম্ভব হতে পারে না। কারণ এই টুর্নামেন্টটা খেলতেছে সিসিডিএম এর আন্ডারে, যে কোনো ধরনের সিদ্ধান্ত নেবে সিসিডিএম। এখন সেখানে কিভাবে আম্পায়ার্স কমিটি সিদ্ধান্ত নেয়, ওই যেই ক্লজটাকে চেঞ্জ করা হলো, সেই ক্লজটা চেঞ্জ করার অধিকারও সিসিডিএমেরই, কারণ টুর্নামেন্টটা তো সিসিডিএমের আন্ডারে। আমরা যে মেমোটা দেখলাম যেখানে মানে আপনার মিঠু ভাইয়ের জায়গায় মানে আম্পায়ার্স কমিটির জায়গায় মানে আম্পায়ার্স কমিটি হয়ে মানে উনি যে সাইন করলেন যে আমরা এখন নতুন ক্লজ, এটা হাউকাম মানে সিসিডিএম না নিয়ে এই সিদ্ধান্তটা আপনার আম্পায়ার্স কমিটি কেন নিবে? তার মানে সিসিডিএমকে নিশ্চয়ই বলা হয়েছিল, সিসিডিএম এর দায়টা নেয় নাই, আম্পায়ার্স কমিটিকে বলা হয়েছে, আম্পায়ার্স কমিটি এই দায়টা নিবে কেন? যদি যার টুর্নামেন্ট সে যদি দায়টা না নেয়, তাহলে আম্পায়ার্স কমিটি কি মানে কোন বলে আম্পায়ার্স কমিটি এই ক্লজটা চেঞ্জ করলো? কারণ এই ক্লজটা চেঞ্জ করার কোনো এখতিয়ার আম্পায়ার্স কমিটির নাই। রুল বুক চেঞ্জ করার এখতিয়ার, আমি যদি ভুল না করি, যাওয়ার আগে খুব বেশি সময় পাচ্ছি না, আতিফ আজম একটু আমি জানতে চাচ্ছি যে এই হৃদয়ের ব্যাপারটা, হৃদয় অত বড় নাম না বলে কি অনেকে ধারণা করেন যে এরকম মানে যেটা হয়তো বা 1 ম্যাচের সাসপেনশন থাকতে পারতো সেটা 2 ম্যাচের হয়ে গেছে, আবার হয়তো মোহামেডান অনেক বড় ক্লাব বলেই এটা অনেক চাপের কারণে কমে এসছে। কোন তত্ত্বে আপনি স্টিক থাকতে চান? আমার মনে হয় দ্বিতীয় তত্ত্বটা আমি স্টিক থাকবো, যে মোহামেডান অনেক বড় ক্লাব বলে চাপের কারণেই হৃদয়ের ম্যাচ ব্যান কমে আসছে। কারণ আপনি যদি এই ঘটনা তো আপনার ওই দেবব্রত যেটা বলছিলেন যে গত 10-12 বছর আবাহনী এই কাজটা করেছে। আমি বলি যে উনি যেটা বললেন এইটাতে যেটা করা হলো সেটাতে আজকে তো কালকে থেকে তো কোনো ম্যাচ অফিসিয়াল দরকার নাই। আতিফ ভাই যেটা বলছেন উনি কিন্তু সঠিক বলছেন যে এটা আম্পায়ার্স কমিটি কেন সেই দায় নিবে। হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট। আপনার হচ্ছে ম্যাচ অফিসিয়ালরা যে পানিশমেন্টটা দিবে, আপনি যদি অ্যাপিল করেন, আপনি হিয়ারিং এর সুযোগ আছে প্রথমত, তারপর অ্যাপিল করতে পারেন টু টেকনিক্যাল কমিটি। এক্স্যাক্টলি, টেকনিক্যাল কমিটি সিদ্ধান্ত দিবেন এবং টেকনিক্যাল কমিটির সিদ্ধান্তই যথার্থ হিসেবে প্রতিগণিত হবে। আমি আপনি বলতে পারবো না যে কিন্তু টেকনিক্যাল কমিটির সদস্য নামুল হক মনি তাহলে কেন, তাহলে তখনও তো আম্পায়ার্স কমিটি দায়টা নিবে না। আপনার টেকনিক্যাল কমিটি যদি চলে যায়, তাহলে আম্পায়ার্স কমিটি বলবে টেকনিক্যাল কমিটি তৈরি করে নতুন। বাট আম্পায়ার্স কমিটি কি ক্ষমতা বলে এটা দিচ্ছে, এটা তো কোনো ইয়ে নাই। চলমান ম্যাচে, চলমান টুর্নামেন্টে যেহেতু চলমান টুর্নামেন্টে বলা হচ্ছে যে মোহামেডান বলছে যে খেলবো না আমরা যদি না খুলি, যদি এভাবে আমাদেরকে বলেছিল মোহামেডানের কেউ, এটা কি আপনি 11 জন প্লেয়ার হচ্ছিল না মোহামেডানে 11 জন প্লেয়ার দাঁড় করতে পারছিল না এই টেস্ট সিরিজে চলাকালে, মানে অবস্থা এতটাই সংকীর্ণ। তারা বলছে ভাই আমাদের এটা কিভাবে, আমরা খেলবো কিভাবে? মানে বিরতিতে যাওয়ার আগে দেবব্রত বাল্লা আপনার কাছে আমি মানে একটা জাস্ট কোশ্চেন থ্রো করে বিরতি নিচ্ছি, সেটা হচ্ছে ম্যাচ অফিসিয়ালরা এটা নিয়ে আসলে কতটুকু কমফোর্ট জোনে আছে আপনার সঙ্গে, আপনার কলিগদের? আমি একটু দেবব্রত, আপনার কি মনে হয় যে এরপরে যদি এই যে রিডাকশনটা করলো, এরপরে ম্যাচ অফিসিয়াল কিংবা আম্পায়ারদেরকে প্লেয়াররা আর আসলেই কোনো মানে শ্রদ্ধা চোখে দেখবে? যে প্রশ্নের উত্তরে খোঁজ সবাই করছে, আসলে মানে চাপটা এত বেশি, হৃদয়ের গোলমাল, মানে হৃদয়কে নিয়েই আসলে পুরো গন্ডগোলটা লাগলো। আলটিমেটলি আপনাদের সম্মানহানির ব্যাপারটা আমরা জানি যে একটা মিটিং হয়েছিল সম্প্রতি এই ঘটনার পর, যেখানে আপনার সঙ্গে আপনার এক কলিগের প্রচণ্ড বাকবিতণ্ডাও হয়েছে, আপনি ওইখান থেকে জায়গা থেকে ছেড়েও চলে আসতে হয়েছে। ইউ ট্রাই টু ডিফেন্ড অ্যাকচুয়ালি ওই পরিস্থিতির পরিবর্তনের কারণটা। তো আসলে রেসপেক্টের জায়গা যেটা আতিফ আজম পয়েন্ট আউট করার চেষ্টা করলেন, আপনি কতটুকু আসলে ভেরি ইম্পর্টেন্ট আতিফ যেটা বলেছেন, ভেরি ইম্পর্টেন্ট। আমি এই কথাটা কিন্তু আমরা যে মিটিংটা করেছি গত 19 তারিখে, হেডেড বাই আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান, সকল ম্যাচ রেফারি ছিলেন, এটা কিন্তু অডিও ক্লিপ আছে। হ্যাঁ, যদি এটা যথাযথভাবে, আমি এই কথাটাই আতিফের এই কথাটাই বলেছি যে এত আমাদের এলিট আম্পায়াররা ছিলেন, যথার্থ সিদ্ধান্ত দিয়েছেন, ম্যাচ রেফারি যিনি ছিলেন উনিও যথার্থ কাজ করেছেন, তাহলে আমাদের সংকটটা কোথায় হচ্ছে? আমরা যখন কথা বলার পর আপনার সঙ্গে তাহলে ভাঁজটা হলো কি নিয়ে? হ্যাঁ, যখন সামগ্রিক আলোচনা করি, আমি আমার আলোচনায় বলেছি যে রেসপেক্ট টু প্লেয়ার্স এবং প্লেয়ার রেসপেক্ট টু আম্পায়ার্স, এই জায়গাটায় আমাদের কমে গেছে। কেন কমে গেছে? কারণ গত 10-12 বছর যাবৎ গণমাধ্যম সহ প্লেয়াররা যেভাবে আম্পায়ারিং এর স্ট্যান্ডার্ডটাকে দেখেছে, অনেক ম্যাচে, সব ম্যাচে নয়, সত্যিকার অর্থে যেভাবে দেখেছে, প্লেয়াররা এখন সবাইকে এভাবেই মূল্যায়ন করছে। এখন আমরা তো ইচ্ছা করলেও কিন্তু একটা সৈকত তো আমরা পাবো না, একদিনে তৈরি হয়নি। হ্যাঁ, সো সৈকত ভাই অন্য জায়গায় চলে গেছেন, তার প্রতি আমাদের এই রেসপেক্টটা অবশ্যই সবার থাকা উচিত। উনি যে এখন ওখান থেকে, কিন্তু এটা হয়নি কেন? মানে ওখান থেকে এই ঘটনার কারণে উনি একটা পদত্যাগ করার অভিপ্রায় ঘোষণা করেছেন বা জানিয়েছেন আম্পায়ার্স কমিটিকে, আমরা যতদূর জানি কালকে সন্ধ্যার পর থেকে এটা নিয়ে তুলকালাম রীতিমতো ক্রিকেট পাড়ায়। এটা কতটুকু ভালো হলো? মানে এটা একটু অভিমানী সিদ্ধান্ত হয়ে যাচ্ছে কিনা সেটা তো দেখার ব্যাপার। আপনি এটা হচ্ছে মানুষের ডিগনিটি, ব্যক্তিত্বের ব্যাপার। হ্যাঁ, পদত্যাগ সবাই করতে পারে না। এই যে দেখেন আম্পায়ার্স কমিটির বিরুদ্ধে এত অভিযোগ 10 বছর যাবৎ, কেউ কোনোদিন পদত্যাগ করতে শুনেছেন আপনি? পদত্যাগ করছে কারা? যারা
আমাদের মতো মানুষরা পদত্যাগ করছে, মানে এনামুল যারা হক চেয়ারের মনির মূল জায়গায় ভাইয়ের মানে মনি ভাইও টেকনিক্যাল কমিটি ছেড়ে দিছে, কি কারণে ছাড়ছে এটা উনি বলতে পারবে, আমি এটা বলতে পারবো না। মানে জিনিস সিকোয়েন্স গুলো দেখেন, কিন্তু মূলে যারা থাকেন, যাদের প্রপারলি হ্যান্ডেল করার কথা অভিভাবকের দায়িত্ব থেকে সকলকে নিয়ে সুন্দরভাবে, হ্যাঁ এই জায়গাটা তো হ্যান্ডেল হচ্ছে না। কিন্তু তাই যদি হতো তাহলে আপনারা নিজেরাও ম্যাচ অফিসিয়ালরা তো এক জায়গায় নাই। আমার কাছে একটা চিঠি এসেছে যেটার এগেইনস্টে ম্যাচ অফিসিয়ালরা আপনার সঙ্গে কাজ করতে অসম্মতি জানিয়েছে। বলছি আমি গত মিটিংয়ে যেটা হয়েছে, গত মিটিংয়ে আমি এই কথাটাই বলেছি রেসপেক্টের জায়গা, এবং আমি বলছি যে প্রিমিয়ার ডিভিশনে যে শাস্তিগুলো দেওয়া হচ্ছে, এটা আরেকজন ম্যাচ রেফারি উপস্থিত বলেছিলেন যে প্রটোকলটা আমরা যেন একই রকম ভাবে মেনটেন করি। আমার কি দোষের কিছু আছে? এরকম সময় একজন ম্যাচ রেফারি, শেষ করি, একজন ম্যাচ রেফারি উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় নাম দিয়ে বলতে পারেন যেভাবে বলেছেন, আমি এটা চিঠিটা দিয়েছি, আমি তার নামটা উচ্চারণ করতে চাচ্ছি না, হ্যাঁ যেভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, আমি দায়িত্ব নিয়ে বলি, এটা নিয়ামুর রশিদ রাহুলের ব্যাপারেই আমরা শুনেছি। যাই হোক, হ্যাঁ, তো এটা কোনো দায়িত্বশীল আচরণ নয়, এটার অডিও ক্লিপ আছে, আমিও বোর্ড প্রেসিডেন্টের কাছে একটা চিঠি দিয়েছি, আমি এটার যথাযোগ্য যেন ব্যবস্থা গ্রহণ করেন সেই ব্যাপারে আমিও একটি চিঠি দিয়েছি। এই যে একটা ডিভাইডেশনের জায়গাটা, মানে একটাই বলেন, মানে পরবর্তী 5 অগাস্ট পরবর্তী সময়ে, মানে আপনার তার পরবর্তী যখনই আপনি যে কোনো কিছু করছেন, সবাই বলছে আপনি এটা পলিটিক্যাল ব্যাকিং নিয়ে করছেন, এটা কথা কি সত্য? মানে তারাও মনে করছে যে সে কি এখন পলিটিক্যালি ফিগার হয়ে গেছে নাকি? মানে আমার কাছে ম্যাচ অফিসিয়াল কথা, আপনারা অনেকে মনে করছেন, আবার অনেকেই আপনারা মনে করতে পারেন, হ্যাঁ যেহেতু আমি সব সময় ফেসবুকে, আপনারা কেউ তো আর গত সরকারের যত কার্যক্রম, এই যে আজকে বোর্ড ডিরেক্টররা আছেন, হ্যাঁ বোর্ড পরিচালকরা যারা আছেন এখনো বিলং করতেছেন, তারা কিন্তু এই যে এত বড় একটা বিপ্লব হলো, আমার সন্তানের উপর গুলি চালানো হলো, একজন একটা ফেসবুকে কিছু দেয় নাই, আপনাদের অনেকে মুভমেন্ট করেছেন আমরা দেখেছি, কিন্তু একজন পরিচালকও দেয় নাই। তারা যে দোসর সারা বাংলাদেশে যেসব দোসর এবং যেভাবে পরিচালিত হয়ে আসছিল, একইভাবে বরঞ্চ তারা আরো বেশি সুযোগ পেয়েছে। এতদিন তারা এক কমিটির চেয়ারম্যান ছিল, এখন তারা 3 কমিটি 4 কমিটির চেয়ারম্যান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখনো এই যে সামনে নির্বাচনকে কেন্দ্র করে তারা এই চক্রটা গত 24 বছর, টেস্ট স্ট্যাটাস পাইলাম 2000 সালে, 25 বছর এখনো আপনি জিম্বাবুয়ের সাথে ফাইট করেন, আপনি শঙ্কায় থাকেন, 25 বছর যাবত তো তারাই কিন্তু বিলং করছে ঘুরে ফিরে। আপনি কিভাবে বলবেন যে বাংলাদেশ ক্রিকেটের উন্নতি হচ্ছে? আমরা যারা সততা এবং স্বচ্ছতার কথা বলি, বরঞ্চ আমাদেরকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে, মিডিয়া ট্রায়ালে নেওয়া হচ্ছে। তাদের তো মানে যে বুঝে আপনার বিরুদ্ধে চিঠি দেয়, সব ম্যাচ অফিসিয়াল চিঠি দেয়, সবাই আমি তো বলছি অডিও ক্লিপটা আছে, অডিও ক্লিপটা জনসমক্ষে এটা সময়ের হাতে ছেড়ে দেওয়া ছাড়া উপায় নাই। কিন্তু রাজনৈতিকরণ ছাড়া বাংলাদেশের কোনো কিছু চলে না, সাংবাদিকতা হয় না। আমি আপনাকে বলি কিছু কিছু জায়গায় এগুলো তো একদম রূঢ় সত্য, ওইটাকে একমাত্র মানে প্রণিধানযোগ্য ব্যাপার ধরার কোনো সুযোগও নাই। কিন্তু এই যে মানে দেবব্রত পাল ভার্সেস নিয়ামুর রশিদ রাহুল অ্যালং আদার্স, এই যে একটা লাইন টানা হয়ে গেল, এটা রেসপেক্টের জায়গাটা কি শুধুমাত্র ক্রিকেটকে কেন্দ্র করেই তো এত বড় ঘটনা? আমি ওনার একটাই সাথে একমত যে বাংলাদেশে এখন যা হচ্ছে সবই নির্বাচনমুখী হচ্ছে, মানে ক্লাব যেকোনো কিছু। ওনার এই কথাটা হচ্ছে আমরা পার্টিকুলারলি যদি এই ব্যাপারে বলি, ক্রিকেট বোর্ডকে নির্বাচনকে কেন্দ্র করে হচ্ছে, মানে আম্পায়ার্স টুর্নামেন্ট আম্পায়ার্স কমিটি কি দায় রয়েছে শাস্তি রিডিউস করা, মানে এটা আপনি আমাকে এক্সপ্লেইন করেন তো একটু কেমন করে এটা ক্রিকেট। আমি এমন একটা দলকে, আমি আপনাকে বলি, আমি এমন একটা দলকে সাপোর্ট করলাম যেই দলের কাছে আরো অনেক ভোট আছে, ওকে, সেই দলের মালিক পক্ষের কাছে আরো অনেক ভোট আছে, আমি সেই দলটাকে একটু সেভ করে চললাম। পরবর্তীতে যখন নির্বাচন আসবে তখন সেই যে অন্যান্য ভোটগুলো আছে ওগুলোর প্রতি আমি একটা দায়বদ্ধতা সৃষ্টি করলাম। এটা তো খুব সিম্পল, এটা তো বসুন ভাই আপনার মানে আমি যতটুকু বুঝি আমার মতো বুঝি, কিন্তু সাধারণ দর্শকের জন্য বললাম আমি আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে কি যে এই পুরো তৌহিদ রিজার প্রক্রিয়াটাকে নিয়ে যথেষ্ট ধরনের আছে, প্রবলেম আছে। প্রক্রিয়া, যে প্রক্রিয়া মেনে তৌহিদ রিজাকে রিডাকশন করেছে, অফকোর্স আজকে তো আপনি যখন ম্যাচ অফিসিয়াল দিচ্ছেন, তৌহিদ রিজা হিয়ারিং এসে তো কমাতে পারতো, হিয়ারিংয়ে এসে সামনে বসে হিয়ারিং করে টাকা কমাতে পারতো, যেটা করে যে কোনো কিছু করতে পারতো। বাট যেই প্রক্রিয়া দিয়ে পুরো জিনিসটা হলো, এই প্রক্রিয়াটা কোনোভাবেই মানে স্বচ্ছ না, এবং এটার জন্য সবাইকে দায়ী দিতে হবে। ক্রিকেট বোর্ডে অনেক কিছুই স্বচ্ছ না, আমরা দেখছি না বিগত। আমি একজন সংগঠনের নাম না বলি, উনি গত 8-10 বছর যাবত ওনাকে দেশের বাইরে ফেরারি হয়ে থাকতে হয়েছে ক্রিকেট বোর্ডে একটা কমেন্টস করার কারণে। 8-10 বছর যাবত সে দেশের বাইরে থেকে টিম চালিয়েছে, সেই টিম রানার আপ হয়েছে প্রিমিয়ার ডিভিশনের। আমরা কেউ কি সেই সংগঠকের কে নিয়ে কোনো নিউজ করেছি? আমরা কি আনি সামনে? অনেক নিউজ আনি। আমরা একটা ইলেকশন কেন্দ্রিক, এখন যেটা চলছে ক্রিকেট বোর্ডে ইলেকশন কেন্দ্রিক, যারা ক্রিকেট বোর্ডে ছিল তারাই একটা পরিবেশ তৈরি করছেন, হ্যাঁ, তৈরি করে এই যে আজকে আমরা তৌহিদ হৃদয় একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার,
মাঠের ঘটনা মাঠেই শেষ হওয়া উচিত ছিল। এই যে বাইরে এতগুলো প্যানিক তৈরি করছি, আমরা অনেক কিছুকে আড়াল করবার জন্য তৈরি করছি। আমার বিরুদ্ধে যেগুলো করা হচ্ছে এগুলো সব কিছু একটা ম্যানিপুলেট করে করা হচ্ছে। জানে যে দেব এই নির্বাচনকে কেন্দ্র করে অনেক সোচ্চার ভূমিকা রাখেন, আমরা তো এগুলো বুঝতেছি কারা করছে, কারা কাদেরকে ফোন দিচ্ছেন। হ্যাঁ, আমরা এগুলো খুব ভালো বুঝছি। আমরা তো ৩-৪ জন কথা বলতেছি, আর কেউ তো কথা বলছে না। ক্রিকেট বোর্ডে যে দুদক ঢুকেছে, আজকের আলোচনায় দুদক নাই, এত বড় একটা ইস্যু। আমাদের আলোচনায় থাকার কথা ছিল দুদক, আজকের আলোচনায় দুদক নাই। আমরা নির্বাচনের জন্য আমরা তৌহিদ হৃদয়দেরকে টেনে আনছি। এটা কি এক ধরনের ডিভিয়েশন? আতিফ আজম মানে বিরতিতে যাওয়ার আগে ছোট করে জানতে চাই কোনটা ডিভিয়েশন? মানে এই ধরনের দুদকের ব্যাপারটা। দুদকটা তো এটা লাস্ট বোর্ডের ইয়ে ছিল, দুদকটা লাস্ট বোর্ডের অডিট করবে, অডিটের তারা যে নিচ্ছে ওটা তারা যেগুলো পাবে ওগুলো হবে। বাট আমার মনে হয় যে এই তৌহিদ হৃদয় ঘটনাটা আরেকবার মানে খুব ভালোভাবে প্রমাণ করে দিল যে নির্বাচন আসছে, মানে নির্বাচনটা খুব ভালোভাবে ভারতের বিহারে নির্বাচনের আগে অনেক কিছু ঘটে, মানে ভারতের বিহারে নির্বাচনের আগে এরকম অনেক চারদিকে অনেক অরাজকতা হয় বলে আমরা জানি পত্রপত্রিকার মাধ্যমে। মানে এরকম অরাজকতা তাহলে ক্রিকেট মাঠেও ঢুকে পড়লো। হ্যাঁ, তাহলে কারা করতেছে আমাদের তো আইডেন্টিফাই করা। আমরা চেষ্টা করব। দেবব্রত পাল, আপনি একটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছিলেন যে আমরা সংক্ষিপ্তভাবে অ্যান্সারটা নেওয়ার চেষ্টা করব, যাতে আরো বেশি কোশ্চেনগুলো আমরা অ্যাটেন্ড করে যেতে পারি। কারা এটা করছে বা ব্যাক অফ মাইন্ড কারা এই সব গেমগুলো খেলছে, আপনি একটা অভিযোগ আকারে বলছিলেন। আমি এর সাথে একটু সম্পর্কের প্রশ্ন করে দিই। মানে অনেকে বলছেন যে আপনি এখন মানে এরকম করছেন কারণ আপনি নিজে নির্বাচন করবেন, আপনি কি ক্রিকেট বোর্ড নির্বাচন আসছেন নাকি? আমি বলি, ক্রিকেট বোর্ডের নির্বাচন আপনাকে বুঝতে হবে, ক্রিকেট বোর্ডের পরিচালক পদ একটি ভলান্টারি সার্ভিস। যুগের পর যুগ এই ভলান্টারি সার্ভিস দেওয়ার জন্য এত প্রতিযোগিতা। হ্যাঁ, তাহলে ক্রিকেট বোর্ডে এসে লাভটা কি? আমি বলি, কারা হচ্ছে পরিচালক? আমার তো তাদেরকে ফলো করতে হবে, তাই না? আমার প্রিভিয়াসলি কারা ছিল। আপনি দেখেন, আজকে আমি এখানে কথা বলছি, হ্যাঁ আমিও কিন্তু অনেক সংশয়ে থাকি, হ্যাঁ অনেক বড় সংশয়ে থাকি। আপনি দেখেন, হ্যাঁ আমি এখন আরো বড় সংশয়ে আছি। আমি বলি, আপনি ক্রিকেট বোর্ডের যারা পরিচালক আছেন তারা কিন্তু বিভিন্নভাবে প্রত্যক্ষভাবে আপনি দেখছি ক্রিকেট বোর্ডের পরিচালকরা ক্রিকেট বোর্ডের টিভি রাইটস নিচ্ছেন নানানভাবে। আমি আর এগুলো নানানভাবে প্রফিট অফ নিচ্ছেন। আমি দেবু ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনে সারা জীবন ভলান্টারি সার্ভিস দিয়ে গেছি। হ্যাঁ, আমাদের মতো মানুষ ক্রিকেট বোর্ডে আসতে পারবো, আমার অনেক বেশি ইচ্ছা আছে বাংলাদেশ ক্রিকেটের জন্য কিছু করার, কিন্তু আমাদের জন্য পথ অনেক কঠিন। 5 তারিখের পর আমরা জুলাই বিপ্লবের পর মনে করেছিলাম, অত্যন্ত আগ্রহী ছিলাম ক্রিকেটটা নতুন করে আমরা সাজাবো, দেশের জন্য কিছু করব। বাট যেই পরিস্থিতি বর্তমান ক্রিকেট বোর্ডে চলছে, ওই পুরাতন যারা আছে তারা আরও বেশি শক্তিশালী হয়েছে। বাংলাদেশে ক্রিকেট বোর্ড মনে হয় এরকম একটা একমাত্র জায়গা যেখানে 5 তারিখের পরে তারা আরও বেশি কমিটির চেয়ারম্যান হয়েছে, আরও বেশি শক্তিশালী হয়েছে। তারা আমাদের বিরুদ্ধে এতভাবে আমাদেরকে পথ ছেড়ে আর পালাতে হচ্ছে। এই হচ্ছে অবস্থা। কি পালাবেন বা ওনার মতো লোকরা কি পালিয়ে যাচ্ছে? আপনি কবে পথটা ছাড়লেন কেন? আমি কবে পটটা চাচ্ছি, আমরা তো নির্বাচিত ছিলাম, আপনারা দেখেছেন আমরা নির্বাচন করেছি, সব করেছি। 30 থেকে 35 কেউ যদি না দাঁড়ান, আপনাদের এই যে কয়েকদিন আগে আমি কবে প্রসঙ্গে আসছি, আমি আবার ওইদিকে আদিবাসী দেখেন আমার আজকে দেখেন এত কিছু হয়, কেউ পদত্যাগ করে না। 40-45 জন ক্রিকেটার, সম্মানিত ক্রিকেটার, তারা বলছে আমরা নতুন ভাবে ইলেকশনটা চাই, নতুন দিনের শুরু আমরা আবার করতে চাই। আই এম সো ওকে ফাইন, ইউ স্টার্ট। আমি ছেড়ে দিচ্ছি। আপনি সামনে দাঁড়াবেন কবে? আমাকে যদি ক্রিকেটাররা সকলকে, আমি একটা জিনিস মনে করি, আমি শুধুমাত্র 50% ভোট পাইলাম, আমি দাঁড়ালাম, আমি দেবকে, আমি এইভাবে সাধারণ সম্পাদক হিসেবে এতদিন কাজ করি নাই। আমি যদি মনে করি 100 জনের মধ্যে 90 জন ক্রিকেটার আমাকে চায়, তাহলে আমি ইলেকশন করব, আদারওয়াইজ আমি দেবব্রত করব না। তবে আরেকটা জিনিস মনে রাখবেন, আমি ক্রিকেটের যারা অনৈতিক সকল কিছুর সঙ্গে জড়িত তাদের কাছে দেবব্রত কখনোই নত হবে না। আচ্ছা, হৃদয়ের গোলমাল দিয়ে শুরু করেছিলাম, এখন দেবব্রতের গোলমাল মানে দেবদার গোলমালটাও দেখছি। আলটিমেটলি ক্রিকেট পাড়ায় এই হৃদয়ের গোলমালটা কি একটা নিদর্শন দিতে যাচ্ছে। আমরা খুব শেষের দিকে চলে এসেছি। আমি একটা জিনিস বুঝতে পারছি ভাই, যেভাবে এটা হলো, ইফ ইট ইজ নট, মানে এটাকে ভালোভাবে যদি বিসিবি কোনো কমিটি গঠন না করে, এই পুরো প্রক্রিয়ার ব্যাপারে একটা স্বাধীন কমিটি গঠন না করে যদি কোনো ধরনের পদক্ষেপ না নেয়, তাহলে বুঝতে হবে যে এই বোর্ডটা আসলে মানে দিস ইজ নট রানিং প্রপারলি। বিকজ আমি হৃদয়ের 2টা ম্যাচ সাসপেনশন কিংবা ওইটাকে একটা ম্যাচ রিডিউস করা, এইটা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই। এটা হতেই পারে, একটা মানুষ 2টা সাসপেন্ড হতে পারে, 2টা ম্যাচ থেকে একটা ম্যাচ সাসপেনশন কমতেও পারে, এইটা নিয়ে কোনোই প্রশ্ন নেই। যে প্রক্রিয়াতে পুরো হলো জিনিসটা, এই প্রক্রিয়াটা খুবই প্রশ্নবিদ্ধ। এই প্রক্রিয়াতে চলে, তাহলে আমার মনে হয় যে ক্রিকেট বোর্ডের অ্যাডমিনিস্ট্রেটিভভাবে
ক্রিকেট বোর্ড ইজ নট রানিং ভেরি ওয়েল। তার মানে কি আপনি এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে মানে অক্টোবরে যে নির্বাচনটা হওয়ার কথা সেটা কি আগে আপনি পূর্বাভাস হিসেবে দেখতে পান কিনা? যে অক্টোবরে হবে কিন্তু সামনে তো হতে পারে। সেটা কবে মানে আরো আর অক্টোবরে যেরকম অনাচার হচ্ছে, অনাচার যেরকম অনাচার হচ্ছে, আমরাও ক্রিকেট বোর্ডের সঙ্গে তো এখন আমার চুক্তি ওরাই কোনো কিছুই নাই, যে ম্যাচ রেফারি একটু করি এইটাও করব কিনা এটাও আমাদেরকে ভাবতে। দেখেন সৈকত যদি মনে করে যেটা আমরা দেখতেছি গণমাধ্যমে, তার সঙ্গে ব্যক্তিগতভাবে আমার কোনো কথা হয় না কিছু, যদি এরকম এলিট একজন তার সম্মান আমরা ধরে রাখতে না পারি, হ্যাঁ আমাদের এই ক্ষুদ্রাংশ দিয়ে তো আর বাংলাদেশ ক্রিকেটের কিছু হবে না। সো আমরাও কিন্তু হ্যাঁ এরকম ভাবা আমাদের ভেতরে কিন্তু শুরু হয়েছে। তো ভালো যারা আছে বিভিন্ন মিটিং করতেছে, সব কিছু করতেছে, সুন্দরভাবে চালাতে পারবে, আম্পায়ার্স কমিটি, ক্রিকেট বোর্ড তাদেরকে নিয়ে থাকুক। আপনি কি তৃণমূলে যে যাবেন বলতেছেন ওখানেই? না, আমি তো কিশোর জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে ইনভলভ হয়েছে। হ্যাঁ আমি খুব এনজয় করছি। তুই ভেরি অনেস্টলি আপনি দেখবেন আজকে যারা বোর্ড ডিরেক্টর হয়েছে, খুব ইম্পর্টেন্ট ব্যাপার, যারা বিভাগীয় পর্যায় থেকে আসছে, চিটাগাং, রাজশাহী, খুলনা, একটা বিভাগে কোনো ডিরেক্টর ওই জেলাগুলো পরিদর্শন করছে কিনা, ক্রিকেট লিগ হওয়া তো দূরের কথা, আপনি ডিরেক্টর হওয়ার জন্য আগেই মনে একটা সুপ্ত বাসনা আছে। হ্যাঁ আপনার একটি বিভাগে একটি জেলার খবর কি আমাদের যারা বোর্ড থেকে ডিরেক্টর হয়েছেন তারা কোনোদিন খবর নিয়েছেন? না না সেটা ঠিক আছে, আমি আবার একদম শেষের দিকে, শেষ মিনিটে, মোহামেডান বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একটা অনুভূতির নামের মতো, পরিবর্তিত পরিস্থিতিতে আগে আবাহনী ছিল, এখন সেই জায়গায় মোহামেডান ঢুকছে। কিন্তু এই বিসিবিতে এই চ্যাপ্টারটা এটা কি ওয়ান্স অ্যান্ড ফর অল এর জন্য শেষ হবে, না নতুন করে আবার পাতা লেখা শুরু হলো, যে এরকম অনাচার যেটা দেবব্রত পাল বলছিলেন সামনের দিনগুলোতে লেখা হতে থাকবে? আজকে তো আসলে এই মানে ইয়েতে আসার আগে, আপনার এই শোতে আসার আগে এই একটা শব্দ মনে হয় আমি আপনি 50 বার শুনছি, অনাচার দেবুদার মুখে। আমার মনে হয় যে যদি এটাকে স্বাধীনভাবে কোনো এটার পদক্ষেপ, স্বাধীন একটা তদন্ত কমিটি করে এই পুরো প্রক্রিয়াটার সাথে কিভাবে হলো এটা যদি কোনো ধরনের সুরাহা না হয়, তাহলে আমাদের বুঝতে হবে যে উই আর এগেইন স্টার্টিং যেটা আমরা আগে ছিল। শুনে একটা জিনিস খালি বলি, এই জিনিসটা আমি নিজে বিশ্বাস করি, এটা দেবুদার সাথে সামনে থেকে বলি, বাংলাদেশের একাডেমি ভবনটা যাদের দখলে থাকে তাদের কাছেই ক্রিকেট বোর্ডটা থাকে। আগে একাডেমি ভবন দখল থাকতো আবাহনী শাহিনপুকুরের, এখন থাকে মোহামেডান লিজেন্ড অফ রূপগঞ্জের প্লেয়ারদের কাছে। সো দিস স্পিক্স এভরিথিং। লিজেন্ডস অফ রূপগঞ্জ অবশ্য রেসেই নাই। এনিওয়েজ দুজনকেই অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে মানে খুব ক্রাঞ্চ টাইমে সময় দেওয়ার জন্য। এই আলোচনা আসলে আরো অনেকক্ষণ করতে পারলে ভালো লাগতো, কিন্তু আসলে আমাদেরও একটু সময় স্বল্পতার কারণে আপনাদেরকে আসলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার আপনার সবাইকে এই অনাচারের বিরুদ্ধে দাঁড়াতে হবে। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের গ্যালারি এই পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো, দেখা যাক ততক্ষণ পর্যন্ত অনাচার শিষ্টাচার একটু মাত্রার মধ্যে থাকে কিনা। ধন্যবাদ সবাইকে।